দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নয়ন মুরাদ। নয়ন, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম করেছে, খুনের পর আওয়ামী লীগ নেতার ফোনে ছবি পাঠানো হয়, ভারতীয় নাটকীয় জয়ে পাকিস্তানের বিদায়, টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দৈনিক ইত্তেফাক থেকে পড়ছি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কেরানিও শত কোটি টাকার মালিক, টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বাংলাদেশের দ্বিতীয় পরীক্ষা। কলকাতার খালে মিলেছে হাড়গোড়, এমপি আজিম হত্যাকাণ্ড। সমকাল থেকে পড়ছি, রাত নামতেই সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল, নরেন্দ্র মোদীর সঙ্গে ৭২ মন্ত্রী প্রতিমন্ত্রী, বঙ্গোপসাগরে ভারতীয় জেলেদের পোয়াবারও। বাংলাদেশ প্রতিদিন থেকে পড়ছি, শঙ্কা নিয়ে এই মোদীর নতুন যাত্রা, ২২ সেকেন্ডে ৩৮ গুলি ছুড়েছেন কাউসার। দিল্লিতে ব্যস্ততা শেখ হাসিনার, খালে উদ্ধার, হাড়গোড়গুলো আসলে কার। যুগান্তর থেকে পড়ছি, ঘোষিত পদক্ষেপের লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা, তৃতীয় দফায় প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদী। দেশ রূপান্তর থেকে পড়ছি, কীটনাশককেও ৫,০০০ কোটির সম্ভাবনা, তৃতীয় যাত্রায় শিরক নির্ভর প্রধানমন্ত্রী মোদী। পিকে হালদার চক্রের নিঃস্ব উদ্যোক্তা, তর্কাতর্কি থেকেই সহকর্মীর বুকে ৩৮ রাউন্ড গুলি। বণিক বার্তা থেকে পড়ছি, বিদেশি সরকারের অর্থায়নে বাংলাদেশ সরকারের প্রকল্প, তৃতীয় পক্ষকে বড় অঙ্কের কমিশন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদের শপথ নিলেন নরেন্দ্র মোদী। দ্য ডেইলি স্টার থেকে পড়ছি, লং ওয়ে টু গো ফর রিডনেস। নয়ন, আমরা যদি এখন কথা বলি, আমরা দেখলাম প্রায় প্রতিটি সংবাদপত্রেই কিন্তু একটি খবর খুব বেশি ছাপা হয়েছে, সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদের শপথ নিলেন নরেন্দ্র মোদী। আর আমরা এটাও জানি যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেখানে গিয়েছেন। এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি বলি, রাজনীতি বলি, এবং সবকিছুর সঙ্গেই বাণিজ্য, হ্যাঁ, সবকিছুর মধ্যে ভারতের সঙ্গে আমাদের যে একটি সুসম্পর্ক, এই সম্পর্কটি কিন্তু দীর্ঘদিনের। সেই মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, সেই থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সবকিছুতেই ভারতকে লাগে, হ্যাঁ, এটা একটা বিষয়। তো সেই হিসেবে যদিও রাজনৈতিক বিশ্লেষণ থেকে যদি বলা হয় তাহলে একরকম হবে, অর্থনৈতিক দিক থেকে একরকম হবে। এখন অর্থনৈতিক দিক থেকে দেখেন, ভারত যদি পেঁয়াজ বন্ধ করে দেয়, একটা চালান পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে আমাদের বিশাল প্রভাব পড়ে। বা এই ধরনের যে আমাদের সামগ্রিকভাবে ভারতের সঙ্গে আমাদের মানে আষ্টে পৃষ্ঠে আমরা জড়িয়ে আছি নানাভাবে। আবার রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা করলে সেখানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কিংবা ওদের রাজনৈতিক দলগুলো তাদের নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ, তাদের চিন্তা চেতনার জায়গা থেকে নানানভাবে মানে বিশ্লেষণ করা যায়। তো সামগ্রিকভাবে তো আমরা যদি দেখি যে সেই আমাদের স্বার্থের জায়গা কিংবা ভারতের স্বার্থের জায়গা, ভারতও তো আমাদেরকে একেবারে স্বার্থহীনভাবে কিছু দিচ্ছে না, তাদেরও স্বার্থ জড়িত এখানে। তো সেই স্বার্থের জায়গা থেকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দুই দেশের মধ্যে টুকিটাকি মানে যতই টানাপোড়েন দেখার দিক না কেন, দিন শেষে কিন্তু আমাদের তাদের কাছে যেতে হয়। আর যেহেতু আমাদের সেই মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একটা মানে তাদের একটা ভূমিকা ছিল, সেই ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো সব কিছু মিলিয়ে নরেন্দ্র মোদী টানা ৩বার তৃতীয় মেয়াদে গতকাল শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। আবার আমাদের প্রধানমন্ত্রী
শেখ হাসিনাও কিন্তু তৃতীয় মেয়াদে আছেন। তো সেই ক্ষেত্রে রাতে যে শপথের পরে একটি মিটিং হয়েছে তাদের মধ্যে, সেই মিটিং শেষে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেছেন যে এই মিটিংয়ে কি আলোচনা হয়েছে, যে বাংলাদেশের সঙ্গে ভারতের বহুমাত্রিক সম্পর্ক, সেটির উন্নতি হয়েছে। সম্পর্কটা বহুমাত্রিক, শুধু এক জায়গায় না, শুধু ওই তিস্তা পানির মধ্যে নয় কিংবা ওই ব্যারেজের মধ্যে না, মানে সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি, বাণিজ্য, শিল্প যা যা আছে ইত্যাদি ইত্যাদি, আমাদের সব কিছুর সঙ্গে ভারতের সেই জায়গাগুলিকে আমাদের মেনটেন করেই চলতে হয়। আবার আমাদের এমন প্রতিবেশী যে মানে ঘর থেকে বের হলেই যার মুখ দেখা যায়, একদম বন্ধু দেশ। হ্যাঁ, তো যে কারণে তাকে তো মানে তার ওই আশপাশ দিয়ে হাঁটারও সুযোগ নেই, আমাদের ওখানে যেতে হয়। এখন রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অনেক কথা বলে, কিন্তু এটা লাগবে। তো সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে আছেন, আমরা মনে করি যে আরো আলোচনা হবে, সেই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ কিভাবে আদায় করা যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। আমরা পরবর্তীতে যদি চলে যাই দৈনিক ইত্তেফাকে একটি শিরোনাম দেখতে, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার পাচ্ছি। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কেরানিও শত কোটি টাকার মালিক, এটা কিভাবে দেখছেন? এটি তো বাংলাদেশে কেন দেখেন, মানে দুর্নীতির জায়গাটা আমরা যদি বাংলাদেশকে হাইলাইট করে, আমি বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে, আমার দেশ, এটা আমার দেশ, এই দেশে দুর্নীতি হবে, এই দেশ থেকে টাকা পাচার করে আমাদের দেশকে খালি করা হবে, এটা যেমন আমি তো মানবই না, মানতে পারি না, বা কোনো সচেতন মানুষ মানতে পারে না। আবার এই দুর্নীতি বিভিন্ন দেশেই, সব দেশেই আছে। এখন সব দেশেই দেখি দুর্নীতির কারণে অমুক দেশের প্রেসিডেন্টকে জেলে ঢুকানো হচ্ছে, অমুক দেশের সাবেক রাষ্ট্রপতি, অমুক দেশের মন্ত্রী, এটা হচ্ছে। তো এখন যেটা হচ্ছে যে আমার দেশের যে অবস্থা, যে দুর্নীতি নিয়ে কথা বললে এখানে যেটি আছে যে কেরানিও শত কোটি টাকার মালিক। অর্থ মন্ত্রণালয়ের একজন পিয়ন, জনৈক পিয়ন, সে বছর 5 আগে আবিষ্কার হলো যে কানাডায় বেগমপাড়ায় তার বাড়ি এবং তার ফ্যামিলি সেখানে থাকে, এবং তার ওয়াইফ সেখানে দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সে অর্থ মন্ত্রণালয়ের পিয়ন ছিল। তো এখন এই নিউজটার ভিতরে কাকে নিয়ে করেছে আমি ঠিক নিউজটা পড়ার সময় পাইনি। তো এই ধরনের ঘটনা কিন্তু একটা দুইটা না, প্রত্যেকটা মানে সরকারি মন্ত্রণালয়, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর যেখানেই যে আছে, মনে হয় কোনোভাবে একটা সরকারি চাকরি পেয়ে গেল বা সে টাকার খনি পেয়ে গেল। আবার এটা পাওয়ার জন্য যে শুরুতে তাকে ঘুষ দিতে হয়, সেখান থেকে সে ওই টাকা উঠানোর ধান্দায়ও থাকে। তো এই জায়গাটা আসলে আমাদের খুবই দুঃখজনক যে এত স্বাধীনতার এত বছর পরে আমাদের এত কিছুতে উন্নতি হয়েছে, কিন্তু আমরা আমাদের দেশ থেকে এখনো টাকা পাচার হয়, আমাদের গরিব মানুষকে মারার জন্য নানান ফন্দি ফিকির করা হয়, সেই জায়গা থেকে আমরা আসলে বের হতে পারছি না। ঠিক আছে নয়ন মুরাদ, আমরা সমকালের একটি শিরোনাম নিয়ে কথা বলবো। রাত নামলেই সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল। এটি তো এখন যেহেতু কোরবানির সামনে, কোরবানির সময় আমরা তো মানে যুগের পর যুগ দেখে এসেছি যে ভারত থেকে গরু আসে, এবং ভারত থেকে গরু না আসলে বাংলাদেশের মার্কেটটা পড়ে যায়। মানে বাংলাদেশের মার্কেট ওঠানামা করে, এমনভাবে ওঠানামা করে যে মানুষ দিশেহারা হয়ে যায় যে গাবতলী থেকে কিনবো নাকি কমলাপুর থেকে কিনবো, বা এই বাজার থেকে কিনবো না ওই হাট কিনবো। এই যে একটা সমস্যা আমাদের, এটা দীর্ঘদিন, এবং মানুষ তাকিয়ে থাকে যে ভারত থেকে গরু কখন আসবে, কবে আসবে, হ্যাঁ, আসলেই হয়তো দাম কমবে। এই অপেক্ষায় থাকতে থাকতে দেখা যায় যে শেষ সময় গিয়ে গাবতলীর হাটে গিয়ে বলে যে ভাই আজকে ধরা খাইছি, হ্যাঁ, মিনিমাম 50,000 টাকা বেশি দামে গরু কিনছি। তো বিষয়টা হচ্ছে যে আসলে ভারতীয় গরু গত কয়েক বছরে আবার বাংলাদেশে মানে ভারত থেকে গরু আমদানির ক্ষেত্রে কিছুটা নিষেধাজ্ঞার মতো ছিল। নিষেধাজ্ঞা সরাসরি বলবো না, যে সরাসরি আগে যেমনভাবে একেবারে ঢালাওভাবে আসতো, সেটা গত কয়েক বছর ধরে বন্ধ আছে। আর এই যে আপনি যে হেডলাইনটা পড়লেন যে রাত মানে চোরাই গরু যেভাবে আসে, এই পদ্ধতিতে আসছে, তাও সংখ্যা একেবারে কম না, সেই সংখ্যাটাও অনেক, যে সংখ্যাটা দিয়েই চোরাই সংখ্যা দিয়েই মার্কেট চেঞ্জ করা যায়, মানে এইরকম সংখ্যা বাংলাদেশে ঢোকে প্রতি বছর। তো এখন বাংলাদেশে গত 15 দিন 1 মাসে যে পরিমাণ নিউজ হয়েছে, আমরাও নিউজ করেছি যে বাংলাদেশে যে পরিমাণ গরু কিংবা কোরবানি কেন্দ্রিক যে পশুগুলি লালন পালন করা হয়, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে যা হচ্ছে তাতেই এনাফ। বাট ওই যে আসলেই বোধ হয় ভারত থেকে আসলেই বোধ হয় দাম কম, চাহিদার জায়গাটা, হ্যাঁ, ওই জায়গাটায় হয়তো
কিছুটা সমস্যা রয়ে গেছে। জি নয়ন মুরাদ, আপনাকে ধন্যবাদ। আপনার